This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার ধর্ষণ খুনের আছে বাংলা শাসক দলের অন্দরে উথাল পাথাল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন প্রাক্তন আমলা জহর সরকার। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। তিলোত্তমাই শুধু নয়, মানুষের রাগ এই সিস্টেমের বিরুদ্ধে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়েই কিন্তু এই মন্তব্য করলেন জহর সরকার। ঠিক একই সঙ্গে তার পরামর্শ, রাজনৈতিক তকমা লাগিয়ে এই আন্দোলনকে প্রতিরোধ করা সমীচীন হবে না। বিষয়টিকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। মানুষের রাগ আর আক্রোশ কিন্তু সিস্টেমের বিরুদ্ধে। আরজিকর মেডিকেল কলেজে তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনা যেমন সাধারণ মানুষের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছে, ঠিক তেমনই শিরদাঁড়া সোজা রেখে একসুরে প্রতিবাদে সামিল হওয়ার পথও প্রশস্ত করেছে। তৃণমূলের একাংশ যখন এই বিষয়টির নেপথ্যে রাজনৈতিক যোগসূত্র দেখছে, ঠিক তখনই তৃণমূলের রাজ্যসভার পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নেওয়া প্রাক্তন আমলা জহর সরকারও বুঝিয়ে দিলেন গলদ রয়ে গেছে গোড়াতেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠির অক্ষরে অক্ষরে তার প্রতিফলন। মানুষের রাগ, মানুষের আক্রোশ শুধু অভয়ার জন্য নয়, অভয়ার পক্ষে নয়। জিনিসটা বুঝতে হবে যে মানুষের রাগ আর আক্রোশ কিন্তু সিস্টেমের বিরুদ্ধে। পুরো সিস্টেমটা যেটা চলছে তার উপরে আক্রোশটা এসে ঝাঁপিয়ে পড়েছে, আর অভয়া শুধু সামনে দাঁড়িয়ে। এই অসন্তোষ যে একদিনে তৈরি হয়নি তা বুঝিয়ে দিয়েছেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও। চিঠিতে তার অভিযোগ, 2022 সালে প্রাক্তন শিক্ষামন্ত্রী চূড়ান্ত দুর্নীতির খোলাখুলি প্রমাণ দেখে প্রকাশ্যে মতামত দিই যে এই ব্যাপারে দল ও সরকারের অত্যন্ত সক্রিয় হওয়া প্রয়োজন। তখন দলের অনেক বর্ষিয়ান নেতা আমাকে হেনস্থা করেন। ওই চিঠিতে জহর সরকারের বিস্ফোরক দাবি, আমি আমার দায়িত্ব পালন করলাম, কিন্তু আমার রাজ্যে দুর্নীতি আর দলের একাংশের নেতাদের অন্যায় দাপট দেখে আমি হতাশাগ্রস্ত হলাম। দেখলাম রাজ্য সরকার সামলাতে পারছে না। এই কথার প্রেক্ষিতে তিনি ফের মনে করিয়ে দিয়েছেন যে রাজনৈতিক তকমা লাগিয়ে এই আন্দোলনকে প্রতিরোধ করা সমীচীন হবে না। তিনি নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় সমালোচক এবং এনডিএ সরকার বিরোধী বলেই পরিচিত, আর সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি দিয়েছেন। এখন এই ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি সত্যি যদি পদত্যাগ করেন তাহলে নিঃসন্দেহে সেটা এই সরকারের কাছেই বার্তা পৌঁছচ্ছেন যে সরকারের চলে যাওয়ার সময় এসেছে। They are deserve to be praised. গন্ডারের যেমন চামড়া মোটা হয়, কিছু ভেদ করে না। পশ্চিমবঙ্গ সরকারের নির্লজ্জতার যে চামড়া, যে আবরণ, সেই নির্লজ্জতার আবরণ এতই মোটা যে কোনো যুক্তি তর্ক, কোনো প্রতিবাদ, কোনো অনুকম্পা অনুভূতি তাদেরকে স্পর্শ করে না। জহর সরকার সংবেদনশীল মানুষ রুখে দাঁড়িয়েছেন। সুখেন্দু শেখর রায়রা বাস্তিল দুর্গের পতনের কথা মনে করিয়ে দিয়েছেন। তৃণমূলের সমর্থক কর্মী সাধারণ মানুষ মনে মনে কোথাও বুঝতে পারছেন সর্বনাশ হচ্ছে। তিলোত্তমা কাণ্ডে আন্দোলনের আজ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এই আবহে জহর সরকারের রাজ্যসভার পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তে তৃণমূলের অন্দরেই কার্যত দ্বিমত। জহরদার তার মনে হয়েছে যে তিনি তার মতে কোনো সিদ্ধান্ত নেবেন, ফলে এই বিষয়ে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। জহর সরকারের সিদ্ধান্তকে সমালোচনা করছি না। তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য কটাক্ষের পদ বেছে নিয়ে সোশ্যাল মিডিয়া লিখেছেন, একজন ছেড়েছেন আর একজন ছাড়ুন। স্রোতের অনুকূলে তো কচুরি পানাও ভাসে। যদি উল্টো দিকে সাঁতার কাটতে নাই পারলেন তাহলে মানুষ জন্ম বৃথা। যুদ্ধের সময় যারা পালায় কিংবা গা বাঁচিয়ে চলে, ইতিহাস তাদের লজ্জার নজরে দেখে। দেবাংশুর এই কটাক্ষ কি তিলোত্তমা ইস্যুতে সরব হওয়া রাজ্যসভার আরেক সাংসদ সুখেন্দু শেখর রায়ের দিকে জল্পনা তুঙ্গে? ব্যক্তিগত মতামতের স্বাধীনতা আছে, আর সেই স্বাধীনতাকে আমি সম্মান জানাই। যে যার মতন ট্রোল করুক, যে যার মতন বলুক, আমার যা বলার আমি বলে দিয়েছি, সাধারণ মানুষ বিচার করুক। আমি আমার লক্ষ্যে অবিচল, সিদ্ধান্তে অবিচল। মানুষের যে আন্দোলন, আমি 150 কোটি মানুষের মতো একটা ছোট্ট বিন্দুর মতো, তার চেয়ে ছোট আমার অস্তিত্ব। একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার নাগরিক সত্তা আমাকে বলছে যে তুমি নাগরিকদের সঙ্গে থাকো, জননাগরিকদের এই আন্দোলনকে সমর্থন জানাও। আমি বিবেকের নির্দেশে সেই কাজ করে চলেছি। তিলোত্তমা ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলো যে যার মতন করে কর্মসূচি নিচ্ছে।
পুলিশের হাত থেকে এই মামলা তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পরে কেন্দ্রীয় এজেন্সির ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল। আপাতত সবার নজর সোমবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবরে নজর, TV9 বাংলা এক্সক্লুসিভ। জোহর সরকারকে ফোন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত বিবেচনা করার অনুরোধ। মুখ্যমন্ত্রীর ফোন জোহর সরকারকে। এই নিয়ে কি খবর পাওয়া যাচ্ছে, কি কথা হলো দুজনের মধ্যে? আমাদের প্রতিনিধি সৌরভ গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, লিমা, কিছুক্ষণ আগে জোহর সরকারকে ফোন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জোহর সরকারকে অনুরোধ করেন যে তার বিবেচনা প্রত্যাহার করবার জন্য, কিন্তু মুখ্যমন্ত্রীর অনুরোধ ফিরিয়ে দিয়েছেন জোহর সরকার। তিনি সূত্রের দাবি, তিনি বলেছেন যে তিনি পাবলিক কমিটমেন্ট করেছেন, তার পক্ষে আর কোনোভাবে ফেরা সম্ভব নয়, তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ থাকবে। এখানেই কথা শেষ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় তিনি তৃণমূল কংগ্রেস সংসদীয় দল নিয়ে, সংসদীয় দলের যেভাবে সংসদীয় দল চলছে তাতে অনেক বর্ষিয়ান সাংসদরা অসম্মানিত বোধ করছেন, এ ব্যাপারেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নালিশ জানান তিনি। এই মুহূর্তে একটি বড় খবর তোমার মাধ্যমে TV9 বাংলার দর্শকদের দিচ্ছি। আগামী 11 তারিখ দিল্লিতে যাচ্ছেন জোহর সরকার, দেখা করবেন জগদীপ ধনকরের সঙ্গে, এবং আগামী 12 তারিখই নিজের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন জোহর সরকার। এটা প্রায় স্থির করে ফেলেছেন। 11 তারিখ তিনি যাচ্ছেন দিল্লিতে, 12 তারিখ তিনি পদত্যাগ করবেন। লিমা, নিঃসন্দেহে সৌরভ, এটা তৃণমূল কংগ্রেসের কাছে তো বড় ধাক্কাই বটে। 12 তারিখ পদত্যাগ করতে চলেছেন জোহর সরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর ব্রেক করছে TV9 বাংলা, এবং যে বিষয়টির দিকে নজর ছিল যে তৃণমূলের কি রিয়াকশন হবে, কিভাবে ডিফেন্ড করবে, কারণ যেভাবে যে চিঠি প্রকাশ্যে এসেছে তারপরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু আমরা দেখেছি দেবাংশুর টুইট, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেখানেও জোহর সরকার জানিয়ে দিয়েছেন না, তিনি ফিরবেন না, তিনি পদত্যাগই করবেন, তিনি তার যে সিদ্ধান্ত তাতে অনড়। আগামী 12 তারিখ দিল্লিতে গিয়ে পদত্যাগ করতে চলেছেন, ইস্তফা পত্র জমা দেবেন জোহর সরকার। তিলোত্তমা তদন্ত নিয়ে কালই শুনানি সুপ্রিম কোর্টে। তার আগে TV9 বাংলার সবচেয়ে বড় ব্রেক করল নাইট পার্টি রহস্য। ঘটনার রাতে জোড়া পার্টি আরজি করে, আর সেই পার্টির সঙ্গে কি কোনো যোগ রয়েছে খুন ধর্ষণের? পার্টির শব্দে কি ধামাচাপা পড়ে যায় আর্তনাদ? উত্তর খুঁজছে সিবিআই। হারিম করা খুন ধর্ষণের ঘটনায় সিবিআইয়ের গোয়েন্দাদের আতশকাচের তলায় অর্থোপেডিক বিভাগ। তদন্তের গতিবিধি, জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া দেখে এমনই মত আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের একাংশের। তাদের বক্তব্য, গত কয়েকদিনে জিজ্ঞাসাবাদ যে দিকে এগিয়েছে তাতে কোনো না কোনোভাবে অর্থোপেডিকের যোগসূত্রের ওপরে বিশেষ নজর রয়েছে গোয়েন্দাদের। এমনটাই মনে হয়েছে জিজ্ঞাসাবাদে সামিল হওয়া চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের। কেন এরকম মনে হলো? নাইট পার্টির রহস্য ক্রমেই ঘনীভূত। সূত্র বলছে সিবিআই স্ক্যানারে ঘটনার দিন কেবি হস্টেলের নাইট পার্টি। কেবি হস্টেল ছাড়াও হুল্লোড়ের আওয়াজ বয়েজ হস্টেলের দিক থেকে। পার্টিতে ছিলেন অর্থোপেডিক ডাক্তারদের একাংশ, ফিমেল মেডিসিনের নার্সদের একাংশ। বলছেন এই যে পার্টি চলছিল সেই পার্টিতে সাউন্ড সিস্টেম যোগে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, হই হুল্লোড়ের আওয়াজ আসছিল, রোগীদের ঘুমের ব্যাঘাত ঘটছিল, তা সত্ত্বেও পার্টি বন্ধ হয়নি। তাহলে কি কর্তৃপক্ষের মদত ছিল সেই সমস্ত পার্টি অর্গানাইজ করার ক্ষেত্রে? বিশেষত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিজে যেখানে অর্থোপেডিক সার্জন। সূত্র বলছে সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তাররাই গোয়েন্দা নজরে। সিবিআই নজরে হারের চিকিৎসকদের একাংশের ভূমিকা। ঘটনার দিন অর্থ বিভাগের কোন জুনিয়র ডাক্তাররা ডিউটিতে ছিলেন? ডিউটি রস্টার খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি। হাসপাতালে মাইক বাজানো যায় না, তাহলে বাজছিল কেন? শব্দে কিছু ধামাচাপা দিতে? তো লালমোহনবাবুর ভাষায় বলবো হাইলি সাসপিসাস। কারণ আরেকটা তথ্য আমি দিই বিস্ফোরক আপনাদের TV9 বাংলা চ্যানেলে, সেটা হচ্ছে যে এই যে পার্টিগুলো হতো সেই পার্টিগুলোতে অনেক স্বাস্থ্য দপ্তরের কর্তারা আসতেন। আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে যে 3 জন স্বাস্থ্য দপ্তরের কর্তা নিয়মিত কিন্তু তাদের স্বাস্থ্য ভবনের পর তারা ডিউটির ওভার হয়ে গেলে স্বাস্থ্য ভবন থেকে গাড়ি নিয়ে এখানে
ভূতপূর্ব অধ্যক্ষ আমাদের সন্দীপ ঘোষের তত্ত্বাবধানে এই পার্টি চলতো অনেক লেট নাইট পর্যন্ত, এবং সেখানে কিন্তু এই বিরূপাক্ষ, অভিক, সৌত্রিক রায় এবং যারা রয়েছে সৌরভ পাল, এরা কিন্তু প্রত্যেকেই সেখানে উপস্থিত থাকতো। এখনো অনেক ধোঁয়াশা, উত্তর মিলবে, কবে মিলবে? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।